Hello everyone. In this video, we will calculate the total energy production through cellular respiration. অর্থাৎ আমাদের সেলুলার রেসপিরেশনের থ্রু দিয়ে টোটাল কতটা এনার্জি বা এটিপি প্রোডাকশন হচ্ছে সেই ক্যালকুলেশনটা করব, অর্থাৎ এনার্জি শীটটা তৈরি করব। একই সঙ্গে আমরা শাটল সিস্টেম সম্পর্কে পড়ব। তাহলে শাটল সিস্টেম আমাদের ডিসকাশনের আগে আমরা এনার্জি ক্যালকুলেশনটা করি। তাহলে আমরা আজকে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের এনার্জি ক্যালকুলেশন। তাহলে আমাদের সেলুলার রেসপিরেশনে কতটা কি এনার্জি তৈরি হচ্ছে সেটা একবার আমরা দেখে নিই। তাহলে আমরা কোন কোন ফেজে এনার্জি তৈরি হচ্ছে যদি দেখি, তাহলে সরাসরি এটিপি তৈরি হচ্ছে সেটাকে নেব। একই সঙ্গে আমাদের রিডিউসিং পাওয়ার এনার্জি এফিসিয়েন্সি হচ্ছে যেটাই তৈরি হোক তারও কি হবে, আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং অক্সিডেটিভ ফসফোরেশনের থ্রু দিয়ে এটিপি প্রোডাকশন করবে। তাহলে সেটাকেও নিতে হবে। তাহলে আমাদের যে ফেজে আমাদের এটিপি বা এনার্জি এফিসিয়েন্সি তৈরি হচ্ছে তাহলে সেই ফেজগুলোকে আমরা নেব। তাহলে আমাদের কোন কোন ফেজ আছে, তাহলে আমরা যদি ফেজগুলো একবার দেখাই, তাহলে আমাদের ফার্স্ট এটাকে কি দেখেছিলাম যে গ্লাইকোলাইসিস। তাহলে ফার্স্ট ফেজ ছিল আমাদের গ্লাইকোলাইসিস। সেকেন্ড যদি আমরা দেখি তাহলে সেটা ছিল আমাদের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যখন হয়েছে তখন কি হয়েছে, আমাদের pyruvic acid change into acetyl coenzyme A, এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। থার্ড যদি আমরা দেখি তাহলে সেটা ছিল আমাদের ক্রেবস সাইকেল। তাহলে এই তিনটে ফেজে আমরা এটিপি বা এনএডিএসটি এফিডিএসটি এগুলো পেয়েছি। তাহলে এবার আমরা ফেজগুলো দেখলাম, তাহলে গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, একটা হচ্ছে ক্রেবস সাইকেল। এবার আমরা ডাইরেক্ট এটিপি রূপে কতটা কি পেয়েছি যদি দেখি, তাহলে আমরা সরাসরি এটিপি রূপে যদি দেখি কতগুলো কি পেয়েছি সেটা আমরা দেখব। তারপরে আমরা NADH2 অর্থাৎ NADH2 FADH2 অর্থাৎ আমাদের রিডিউসিং পাওয়ার রূপে কতগুলো আমরা পেয়েছি সেটা দেখব। সেই সঙ্গে আমরা এখানে টোটালটা দেখে নেব। টোটাল তাহলে গ্লাইকোলাইসিসে যদি দেখা যায় তাহলে আমাদের গ্লাইকোলাইসিসে আবার রিমাইন্ড করি যদি, তাহলে সেখানে আমাদের 2 অণু এটিপি ইনভেস্ট হয়েছিল এবং আমাদের 4 অণু এটিপি প্রোডাকশন হয়েছিল। তাহলে নিট গেইন দুটো, তাহলে আমাদের টোটাল এটিপি লাভ হয়েছিল দুটো। তাহলে আমরা ডাইরেক্ট এটিপি রূপে পেয়েছি কি 2 অণু এটিপি পেয়েছি থ্রু গ্লাইকোলাইসিস। এবং যদি দেখা যায় গ্লিসারডেট 3 ফসফেট সেটা যেমন অক্সিডাইজ হচ্ছিল 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে, তাহলে সেই অক্সিডেশন রিঅ্যাকশনের সময় আমাদের NAD রিডিউসড হয়েছিল NADH2 তে। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম NADH2 এবং সেটা কত অণু, 2 অণু আমরা NADH2 পেয়েছি। এবং আমরা জানি প্রত্যেক অণু NADH2 থেকে আমরা যদি এনক্যাশ করি এই চেকটাকে ভাঙাই থ্রু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন, তাহলে আমাদের কতগুলো করে এটিপি তৈরি হবে ইনটু 3। তাহলে আমরা এখানে কতগুলো পাবো টোটাল, তাহলে এখানে আমাদের টোটাল হবে 6 ATP। তাহলে আমাদের গ্লাইকোলাইসিসে সরাসরি এটিপি দুটো পাচ্ছি, নিট গেইন দুটো হচ্ছে, এবং NADH রূপে যেটা পাচ্ছি সেটা যখন আমরা এনক্যাশ করছি তখন আমাদের 6 ATP আমরা পেয়ে যাচ্ছি। এবার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যদি দেখি, তাহলে পাইরুভিক অ্যাসিড অ্যাসিড কোএনজাইম যখন চেঞ্জ হয় তাহলে আমাদের এখানে কোনো ATP ফর্মেশন হবে না। তাহলে সরাসরি আমরা কি পাই, এখানে NADH2 পাবো। এবার যদি এক অণু চেঞ্জ হয় সেক্ষেত্রে এখনো NADH2 পাবো। এবার যদি 2 অণু চেঞ্জ হয় তাহলে এখনো গ্লুকোজ ভেঙে আমাদের 2 অণু 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের NADH2 কটা তৈরি হবে, দুটো। তাহলে আমরা গ্লুকোজ দিয়ে যদি হিসাবটা করছি রেসপিরেটরি সাবস্ট্রেট গ্লুকোজ, সেক্ষেত্রে আমাদের পাইরুভিক অ্যাসিড 2 অণু তৈরি হবে। ফলে আমরা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে 2 অণু NADH2 পাবো। তাহলে এটাকে যদি আমরা এনক্যাশ করি তাহলে প্রত্যেকটার জন্য কটা করে এটিপি পাবো, 3টে। তাহলে এখানে কতগুলো পাবো আমরা 6 ATP। এবার যদি আমরা বলি যে ক্রেবস সাইকেল, তাহলে ক্রেবস সাইকেলের ক্ষেত্রে সরাসরি এটিপি আমরা কোথায় পাই, যেখানে সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন ঘটছে, অর্থাৎ সাকসিনিয়াল কোএনজাইম থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছিল সেই সময় আমাদের জিটিপি পেয়েছি। তাহলে আমরা সেখানে জিটিপি না লিখে কি লিখছি ATP। তাহলে একটা ক্রেবস সাইকেলে আমরা একটা এটিপি বা একটা জিটিপি পাবো, কিন্তু আমাদের ক্রেবস সাইকেল কটা হচ্ছে, গ্লুকোজ যেহেতু রেসপিরেটরি সাবস্ট্রেট তাহলে দুটো ক্রেবস সাইকেল হবে, ওই জন্য আমরা দুটো এটিপি পাবো। এবার যদি আমরা NADH2 এর কথা বলি তাহলে আমাদের NADH2 কি হয়েছে, তাহলে এখানে আমরা NADH2 তিন জায়গায় পেয়েছি। তাহলে আমাদের 3 অণু হবে, কিন্তু ক্রেবস সাইকেলে ডবল হবে এখনো গ্লুকোজের জন্য, সেই জন্য আমরা কি পাবো 6 NADH2 পাবো।
তাহলে আমাদের টোটাল 3 জায়গায় 2 অণু করে 6 NADH2 অণু পাবো এবং আমরা FADH2 কতগুলো পাবো FADH2 যদি দেখি তাহলে যখন আমাদের সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমেরিক অ্যাসিড তৈরি হচ্ছিল তাহলে সেখানে এনজাইম কাজ করছিল সাকসিনেট ডিহাইড্রোজিনেস এবং সেখানে ডিহাইড্রোজিনেশন যখন হচ্ছিল তাহলে সেই হাইড্রোজেনটা অ্যাকসেপ্ট করছিল আমাদের FAD ফলে FADH2 তৈরি হচ্ছিল ফলে সেখানে ক্রেবস সাইকেল একটা হলে একটা FADH2 এবং যেহেতু দুটো ক্রেবস সাইকেল কমপ্লিট হচ্ছিল এখনো গ্লুকোজের জন্য তাহলে দুটো FADH2 হবে এবং আমরা জানি যে NADH2 কে যখন এনক্রেজ করা হবে তাহলে তিনটে করে পাবো তাহলে টোটাল এখানে আমাদের ATP হবে 18 ATP তাহলে 18 ATP পাবো এবং FADH2 কে যখন এনক্রেজ করা হবে প্রত্যেকজন কতগুলো ATP পাবো তাহলে দুটো করে তাহলে টোটাল হচ্ছে আমাদের 4 ATP তাহলে আমাদের এখানে যেটা দেখানো হয়েছে কি দুটো ক্রেবস সাইকেল যদি কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আমাদের কতগুলো হচ্ছে তাহলে আমাদের এখানে আমরা এই হিসাবটা যদি দেখাই তাহলে ক্রেবস সাইকেলের টোটাল ATP উৎপাদন কত 24 ATP এবং আমাদের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যখন হচ্ছে তখন ATP টোটাল কতগুলো হচ্ছে তাহলে এখানে হচ্ছে আমাদের 6 ATP এবং যখন আমাদের গ্লাইকোলাইসিস ঘটছে তাহলে এখানে দুটো ATP প্লাস এখানে NADH2 এনক্যাশ করার পরে 6টা ATP তাহলে টোটাল আমাদের গ্লাইকোলাইসিস উৎপাদন হচ্ছে 8 ATP তাহলে এই হচ্ছে টোটাল হিসাব তাহলে আমাদের টোটাল এখানে একদম গ্রাউন্ড টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের 38 ATP আর এটাকে আমরা লিখি 36 ATP কারণ এই যে এখান থেকে যে আমরা ATPটা পেয়েছি এটা 6টা হতে পারে আর এটাকে আমরা বলতে পারি 4 ATP কেন সেই কারণটা আমরা শাটল সিস্টেমে ব্যাখ্যা করব তাহলে আমরা কি দেখলাম গ্লাইকোলাইসিসে আমরা সরাসরি ATP পেয়েছি দুটো NADH2 পেয়েছি দুটো তাহলে এটাকে এনক্যাশ করলে আমাদের হয় 6টা না 4টে হবে কেন 6টা কেন 4টে সেটা ডিপেন্ড করছে শাটল সিস্টেমের উপরে তাহলে আমাদের টোটাল 8টা বা 6টা ATP এখানে পাবো এবারে আমাদের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যখন হচ্ছে তাহলে কোনো ATP বা GTP সরাসরি আমরা পাচ্ছি না NADH2 রিডিউসিং পাওয়ার সেটা ATP তৈরি করছে বলে 6টা ATP পাবো এবং ক্রেবস সাইকেল আমাদের একটা যদি হতো তাহলে একটা ক্রেবস সাইকেল যদি হতো তাহলে আমরা এখানে ATP কতগুলো পেতাম তাহলে আমরা যদি এখানে বলি যে সিঙ্গেল ক্রেবস সাইকেল যদি হয় তাহলে আমরা সরাসরি ATP কটা পাবো একটা পাবো এবং NADH2 এখানে কতগুলো পাবো 3 NADH2 পাবো তাহলে এখানে কতগুলো পাবো 3 3 মানে 9 ATP পাবো এবং FADH2 কতগুলো পাবো 1 FADH2 তার মানে আমাদের 1 2 তাহলে 2 ATP পাবো তার মানে একটা ক্রেবস সাইকেল যদি কমপ্লিট হয় তাহলে আমাদের সরাসরি ATP বা GTP একটা পাচ্ছি FADH2 একটা পাচ্ছি তাহলে সেখান থেকে দুটো ATP এবং NADH2 যেহেতু 3 জায়গায় 3 অণু পাচ্ছি সেজন্য আমাদের 9টা ATP তাহলে টোটাল এখানে যদি হিসাব করা যায় তাহলে দেখো 9 দিয়ে 11 12 তাহলে 12 ATP পার ক্রেবস সাইকেল তাহলে আমাদের প্রতি ক্রেবস সাইকেলে 12 অণু করে ATP তৈরি হবে কারণ আমাদের এই পার্টটাকে ক্রেবস সাইকেলের মধ্যে ইনক্লুড করা হয় না তাহলে আমাদের যদি বলা হয় যে এখনো পারবিক অ্যাসিড ক্রেবস সাইকেলে অংশ নিলে কতটা ATP তৈরি হবে তাহলে কিন্তু অ্যানসার হবে 12 ATP এবার যদি বলে এখনো গ্লুকোজ ক্রেবস সাইকেলে অংশ নিলে কতগুলো ATP তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু তার ডবল হয়ে যাবে কারণ এখানে ক্রেবস সাইকেলটা দুবার রিপিট হচ্ছে ফলে 24 ATP হবে এবার যদি বলা হয় যে পাইরুভিক অ্যাসিড থেকে টোটাল কতগুলো ATP তৈরি হয় তখন কিন্তু আমাদের অ্যানসার হবে অর্থাৎ গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছি তখন এই যে 24 আর 6 টোটাল 30 ওই জন্য আমরা বলি যে আমাদের ক্রেবস সাইকেলে 30 ATP কিন্তু অরিজিনালি আমরা এটাকে ক্রেবস সাইকেলের মধ্যে ইনক্লুড করি না বলে ক্রেবস সাইকেলে 24 ATP বা একটা ক্রেবস সাইকেল হলে 12 ATP পাচ্ছি তাহলে এখানে আমাদের যদি এখনো পাইরুভিক অ্যাসিড চেঞ্জ হতো তাহলে কিন্তু আমাদের NADH2 কটা পেতাম একটা তাহলে ATP কিন্তু এখানে 6টা না হয় 3টে হতো তাহলে টোটাল আমাদের এখানে 12 আর 3 15 হতো কিন্তু যেহেতু 2 অণু পাইরুভিক অ্যাসিড অংশ নিচ্ছে ফলে এখানেও 6টা ATP পাবো এখানে 24 তাহলে টোটাল 30 আর এখানে হচ্ছে 38 এবার এই দুটো ফিক্সড এবার এখানে হয় 6টা হবে না হলে 4টে হবে কারণ এখানে কি ভ্যারি করছে এখানে কি কাজ করছে শাটল সিস্টেম তাহলে এখানে কি কাজ করছে আমাদের শাটল সিস্টেম কাজ করছে তার জন্য দু রকম শাটল সিস্টেম কাজ করে একটা হচ্ছে আমাদের ম্যালেট অ্যাসপার্টেট আর একটা হচ্ছে আমাদের গ্লিসাল 3 ফসফেট শাটল সিস্টেম তাহলে সেই জন্য এখানে দুটো শাটল সিস্টেম কাজ করে তাহলে আমাদের একটা শাটল সিস্টেমে 6টা ATP দেবে আর একটা শাটল সিস্টেম আমরা দেখব 4টে ATP দেবে কারণ কি আমাদের এখানে যদি এটা ডিভাইড করে দেওয়া যায় তাহলে এইটুকু কোথায় ঘটছে
সাইটোপ্লাজম, অর্থাৎ গ্লাইকোলাইসিস কোথায় ঘটেছে? সাইটোপ্লাজমে। কিন্তু আমাদের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন পাইরুভিক অ্যাসিডের অ্যাসিডিক এনজাইমে চেঞ্জ এবং সেটা ক্রেবস সাইকেলে অংশ নেয়, টোটালটাই কোথায় ঘটেছে? আমাদের মাইটোকন্ড্রিয়াতে। টোটালটা আমরা কোথায় দেখছি? মাইটোকন্ড্রিয়াতে। এবার তাহলে এই যে NADH2 FADH2 যেগুলো তৈরি হয়েছে রিডিউসিং ক্রেবস সাইকেলে বা আমাদের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, সেটা তো মাইটোকন্ড্রিয়ার মধ্যেই, তাহলে যেটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে তার সেখানে অংশ নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গ্লাইকোলাইসিসে যে এটিপি তৈরি হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু NADH2 যেটা তৈরি হলো সেটা তো সাইটোপ্লাজমে। তাহলে এটা যদি এনক্যাস্ট করতে হয় আমাদেরকে, তাহলে কোথায় ঢুকতে হবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা অবস্থান করছে, তাহলে এটাকে ভাঙাতে গেলে এই চেকটাকে তাহলে আমাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢোকার সময় কখনো এটিপি ব্যয় হয়, কখনো এটিপি ব্যয় হয় না। তাহলে যখন এটিপি ব্যয় করতে হচ্ছে না তখন হচ্ছে আমাদের 6টা এটিপি পাবো, তাহলে সেক্ষেত্রে 8টা হিসেবে টোটাল 38 পাবো। কিন্তু যখন এটিপি ব্যয় করতে হয়, 2টা এটিপি ব্যয় হচ্ছে, সেটাতে আমাদের 4টে এটিপি পাবো। সেই জন্য তাহলে এখানে আমাদের টোটাল হিসেবটা কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। তাহলে সেটা 38 হতে পারে অথবা 36। তাহলে ডিপেন্ড করছে সেটা কোন শাটেল সিস্টেমের মাধ্যমে যাচ্ছে, ম্যালিট অ্যাসপার্টেটের মাধ্যমে যাচ্ছে না সেটা গ্লিসারল 3 ফসফেট শাটেল সিস্টেমের মধ্যে দিয়ে পাস করছে। ধরে নিচ্ছি আমার একটা কোনো বন্ধু, তার হাওড়ার কাছেই বাড়ি, তাহলে সে হাওড়া স্টেশন থেকে কোনো একটা ট্রেন আমরা পিক আপ করার কথা হচ্ছে দিল্লির জন্য ধরে নাও। তাহলে সেই ট্রেনটা সে হাওড়া থেকে ধরবে, হাওড়া স্টেশন থেকে, কিন্তু আমার বাড়ি হচ্ছে শিয়ালদা স্টেশনের কাছে। তাহলে আমাদের শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন যেতে গেলে একটা শাটেল জার্নি সেখানে করতে হবে। তার অর্থ কি? যে তার হাওড়া স্টেশনের কাছে বাড়ি হয়, সে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ধরবে, তার এক্সট্রা এনার্জি ব্যয় করতে হচ্ছে না। তাহলে যাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে NADH FADH আছে তাদেরকে আর আলাদা করে ভাড়া করে আসতে হচ্ছে না। কিন্তু সাইটোপ্লাজমে গ্লাইকোলিসিস থ্রু দিয়ে যে NADH তৈরি হচ্ছে, অর্থাৎ তাকে শাটেল জার্নি করতে হচ্ছে বা তাকে এক্সট্রা কস্ট তাকে দিতে হচ্ছে। যেমন আমি যদি পাবলিক বাসে যাই সেক্ষেত্রে আমাকে কস্ট দিতে হবে, আর ধরে নিচ্ছি যে আমাদের সরকারি বাসে যদি যাই, গভর্নমেন্ট বাসে, সেক্ষেত্রে আমাকে টাকা দিতে হচ্ছে না। তাহলে আমি শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যাব, তার জন্য টাকা লাগতেও পারে, নাও পারে। যদি টাকা লাগে সেক্ষেত্রে আমার খরচ হয়ে গেল, সেই জন্য এখানে কি হয়ে যাচ্ছে? শাটেল জার্নি করার জন্য আমার এক্সট্রা ব্যয় হয়েছে। আবার এখানে যদি সরকারি বাসায় তাহলে আমাকে ব্যয় করতে হলো না, ফলে শাটেল জার্নির জন্য কোনো ব্যয় হলো না। তাহলে এখানে যে NADH তৈরি হয়েছিল সেটা সরকারি বাসে করে, অর্থাৎ ফ্রিতে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করতে পারে, অথবা সে এটিপি লস করে ব্যয় করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করতে পারে। তাহলে এখানে দুটো শাটেল সিস্টেম কাজ করে। তাহলে একটা শাটেল সিস্টেমে আমাদের এনার্জি লস হবে, আর একটাতে এনার্জি লস হবে না। তাহলে যেটাতে এনার্জি লস হবে না সেটাই বেশি এটিপি তৈরি হবে, যেটা লস হয়ে গেল সেটাই কম এটিপি তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে শাটেল সিস্টেম। তাহলে এখানে সাইটোপ্লাজমে যে NADH তৈরি হয়েছিল সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করার সময়, তাহলে এটা যখন সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে এন্ট্রি করছে, তাহলে এখানে আমাদের এটিপি লস হতে পারে। তাহলে সেটা এটিপি লস হলে 4টে এটিপি, না হলে আমরা 6টা এটিপি পাবো। হয় আমাদের 38, না হলে 36 এটিপি পাবো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এনার্জি ক্যালকুলেশন। এবার আমরা দেখব যে কেন 38 আর 36 এটিপি পাচ্ছি। তাহলে সেখানে দুটো শাটেল সিস্টেম কাজ করছে, এবং এবার দেখব সেই শাটেল সিস্টেম দুটো কি এবং কিভাবে কাজ করে। নাও উইল সি দা শাটেল সিস্টেম। তাহলে এবার আমরা শাটেল সিস্টেমটা দেখে নেব। তাহলে শাটেল সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমরা এখানে দেখব। তাহলে আমরা দুটো শাটেল সিস্টেমের কথা বলেছি, যেটা থ্রু দিয়ে গ্লাইকোলাইসিসে যে NADH সাইটোপ্লাজমে তৈরি হচ্ছে সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করবে। তাহলে কোন শাটেল সিস্টেমে তাকে এক্সট্রা ব্যয় করতে হবে, কোন শাটেল সিস্টেমে তাকে কোনো ব্যয় করতে হবে না, অর্থাৎ ফ্রি অফ কস্টে সে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করে যাবে। তাহলে সেই জন্য দুটো শাটেল সিস্টেমের কথা এখানে বলা হয়েছে। তাহলে ফার্স্ট শাটেল সিস্টেম যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ম্যালেট অ্যাসপার্টেট শাটেল সিস্টেম। তাহলে এটা হচ্ছে ম্যালেট অ্যাসপার্টেট শাটেল সিস্টেম। তাহলে এখানে কি হচ্ছে দেখা যাক। তাহলে আমরা এখানে মাইটোকন্ড্রিয়াকে দেখাই। তাহলে হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে আমাদের ইনার মেমব্রেন, এবং বাইরে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের আউটার মেমব্রেন। তাহলে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে আমাদের মাইটোকন্ড্রিয়াটা রয়েছে। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস কোথায় হয়েছে? সাইটোপ্লাজমে। তাহলে এখানে কি হয়েছে? আমাদের NADH তৈরি হয়েছে রিডিউসিং পাওয়ার। তাহলে সেই NADH কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? NAD তে কনভার্ট হচ্ছে। তাহলে NAD তে কনভার্ট হচ্ছে মানে এর কি হচ্ছে? অবশ্যই অক্সিডেশন। তাহলে এর যখন অক্সিডেশন হচ্ছে তাহলে নিশ্চয়ই অন্য কারণ কি হবে? রিডাকশন হবে। তাহলে কার রিডাকশন হবে? এখানে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তার কি হবে? রিডাকশন। তাহলে সেই রিডাকশন হয়ে কি ফর্মেশন করবে? এখানে ম্যালেট তৈরি করবে, ও ম্যালিক অ্যাসিড। তাহলে এখানে তৈরি হবে আমাদের ম্যালিক অ্যাসিড আর
ম্যালেট। তাহলে কি হলো, NADH2 এর অক্সিডেশন হলো এবং অক্সালোসিক অ্যাসিডের রিডাকশন হলো। তাহলে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছে। এই ম্যালিক অ্যাসিডটা কেন তৈরি হলো? কারণ এই ম্যালিক অ্যাসিডটাই কোথায় এন্ট্রি করতে পারে? তাহলে এটা যদি দেখা যায় তাহলে এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করতে পারে। তাহলে এখানে কি চলে এলো? ম্যালেট চলে এলো। তাহলে এখানে ম্যালেট মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করে গেল। ম্যালেট তাহলে কি হয়েছে? অক্সালোসিক অ্যাসিডের রিডাকশনের ফলে তৈরি হয়েছে। তাহলে এর আবার কি হবে? অক্সিডেশন হলে আমরা আবার কি ফিরে পাবো? তাহলে অক্সালোসিক অ্যাসিডের রিঅ্যাকশনে যদি ম্যালিক অ্যাসিড তৈরি হয়, তাহলে ম্যালিক অ্যাসিডের অক্সিডেশনে আবার আমরা কি পাবো? অক্সালোসিক অ্যাসিড। তাহলে উল্টোটা ঘটবে। তাহলে এখানে দেখা যাবে যে ম্যালিক অ্যাসিডটার অক্সিডেশনে এখানে তৈরি হচ্ছে কি? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে যখনই অক্সিডেশন হবে তাহলে এখানে যে হাইড্রোজেনটা অ্যাকসেপ্ট করেছিল সেটা কি করবে? এবারে ছেড়ে দেবে। তাহলে ছেড়ে যদি দেয় সেটাকে অ্যাকসেপ্ট করবে কে? NAD। তাহলে এখানে তৈরি হবে কি? NADH2। তাহলে NADH2 যখনই তৈরি হলো এটাই তো সেই রিডিউসিং পাওয়ার। তাহলে NADH2 এর কিসে অংশ নেবে? এখান থেকে গিয়ে কোথায় অংশ নেবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমাদের মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন যেটা আছে সেখানে অংশ নিলে আমরা কি পাবো? ATP পাবো। এই যে অক্সালোসিক অ্যাসিড এবার যেটা তৈরি হচ্ছে সেটা কোথায় আসতে হবে? সাইটোপ্লাজমে ব্যাক করতে হবে। কারণ আবার সার্ভিস সিস্টেম যখন শুরু হবে ম্যালেট অ্যাসপার্টে, তাহলে এখানে অক্সালোসিক অ্যাসিডের প্রয়োজন পড়বে, তাহলে এটাকে ব্যাক করতে হবে। কিন্তু এটা আমাদের মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ভেতরে আসতে পারছে না, তখন এটা কিসে চেঞ্জ হয়ে যাবে? তাহলে এটা এবার চেঞ্জ হয়ে যাবে আমাদের অ্যাসপার্টেট। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে আমাদের অ্যাসপার্টেট অর্থাৎ অ্যাসপার্টিক অ্যাসিডে। কিসের সাহায্যে? তাহলে এটার সঙ্গে কি কম্বাইন করছে? এখানে আমাদের NH3 অর্থাৎ অ্যামোনিয়ার সঙ্গে কম্বাইন করে তৈরি করলো অ্যাসপার্টেট। তাহলে অ্যাসপার্টেট খুব ইজিলি কোথায় চলে আসবে? তাহলে অ্যাসপার্টেট ইজিলি আমাদের এখান থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে চলে আসবে। তাহলে এখানে কি চলে এলো? অ্যাসপার্টেট। এবার অ্যাসপার্টেট আসার পরে সে অ্যামোনিয়া, তাহলে অক্সালোসিকের সঙ্গে অ্যামোনিয়ার সংযুক্তে তৈরি যে অ্যাসপার্টিক অ্যাসিড, তাহলে অ্যাসপার্টিক অ্যাসিড যদি এবার বেরিয়ে আসার পরে অ্যামোনিয়াটা ছেড়ে দেয় তাহলে আবার কি ফিরে পাবো? অক্সালোসিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমাদের কি ফিরে পাচ্ছি? অক্সালোসিক অ্যাসিড পুনরায় ফিরে পাবো। এখান থেকে তাহলে কি রিলিজ করে যাবে? আমাদের অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো ম্যালিক অ্যাসিড সে ভিতরে এন্ট্রি করতে পারে, অক্সালোসিক অ্যাসিড এন্ট্রি করতে পারে না, সেই জন্য ম্যালিক অ্যাসিডে কনভার্ট হতে হয়েছে, ওই জন্য আমাদের ম্যালেট। এবং আরেকটা যদি দেখা যায় যে অক্সালোসিক অ্যাসিড সে আর বেরোতে পারছে না, তাহলে অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হতে হচ্ছে, তারপর সে বেরোতে পেরেছে, সেই জন্য এটাকে বলে যে ম্যালেট অ্যাসপার্টেট সার্ভিস সিস্টেম। তাহলে এই ঘটনা যখন ঘটলো তাহলে আমাদের সাইটোপ্লাজমে যে NADH2 রিডিউসিং পাওয়ার এখানে যেটা তৈরি হয়েছিল, এটা কিভাবে তৈরি হয়েছিল? আমাদের গ্লাইকোলাইসিসের থ্রু দিয়ে তৈরি হয়েছে। তাহলে সেই NADH2 এর অক্সিডেশন হলো, অক্সিডেশন হওয়ার পর সেই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে যেমন অক্সালোসিক অ্যাসিড, তাহলে এর রিঅ্যাকশন হয়ে তৈরি হয়েছে ম্যালিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড সাইটোপ্লাজমে থেকে খুব ইজিলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে গেল। তাহলে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে গিয়ে সেই ম্যালিক অ্যাসিডের আবার কি হলো? অক্সিডেশন হলো। তাহলে অক্সিডেশন যখনই হবে হাইড্রোজেন ছেড়ে দেবে, তাহলে সেই হাইড্রোজেন যেটা ছেড়েছে সেটাকে অ্যাকসেপ্ট করবে কি? NAD। তাহলে তৈরি হলো কি? NADH2। তাহলে বাইরে ছিল NADH2, এইভাবে ভিতরে গিয়ে যখন এর অক্সিডেশন হলো আবার কি হলো? NADH2 ফর্মেশন করলো। মানে NADH2 রূপে ছিল, ভিতরে সে NADH2 ফর্মেশন করলো। তাহলে NADH2 যখন আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অংশ নেবে, আমরা জানি পার NADH2 তিনটে করে ATP তৈরি হবে। তাহলে এখানে তো আমাদের গ্লাইকোলাইসিস 2 অণু NADH2 তৈরি হয়েছে, তাহলে 2 অণু গেলে আমাদের টোটাল 2 অণু NADH2 তৈরি হবে, ফলে 6টা ATP আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং সেই সঙ্গে অক্সালোসিক অ্যাসিড তৈরি হওয়ার পর সে আবার ব্যাক করবে বলতে সাইটোপ্লাজমে, কিন্তু আসতে পারছে না, ফলে অ্যামোনিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি করবে অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাসপার্টেট, সেটা বেরিয়ে চলে এলো। অ্যাসপার্টিক অ্যাসিড আবার অ্যামোনিয়া ছেড়ে দিয়ে অক্সালোসিক অ্যাসিডে রিটার্ন করলো। তাহলে এইভাবে এই সাইকেলটা কন্টিনিউশন হচ্ছে। তার ফলস্বরূপ কি পেয়ে গেলাম? মাইটোকন্ড্রিয়ার মধ্যে NADH2 টা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে চালাকি করে NADH2 টাকে ভিতরে আবার ফর্মেশন করা হলো। তাহলে এটাই হচ্ছে ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম। তাহলে বাইরে ছিল NADH2, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 6টা ATP পাবো। তাহলে এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি পেলাম? NADH2। তাহলে এটাকেও ভাঙে কি পাবো? 6টা NADH2। তার মানে এখানে ATP এর কোনো লস হলো না। তাহলে এখানে টোটাল আমাদের কতগুলো ATP পাবো? তাহলে এই ক্ষেত্রে আমরা কতগুলো ATP পাবো? 38 ATP পাবো ইন কেস অফ ম্যালেট অ্যাসপার্টেট সার্ভিস সিস্টেম। কারণ NADH2 থেকে 6টা আর গ্লাইকোলাইসিস সরাসরি 2টা ATP, তাহলে 8টা। আর ওইদিকে আমাদের ক্রেবস সাইকেল এবং অক্সিডেটিভ ডিকার্বনেশনের জন্য টোটাল 30টা ATP। তাহলে 30 আর এই 8 এ 38টা ATP হয়ে যাচ্ছে, অর্থাৎ 38 ATP ফর্মেশন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কোনো রকম এনার্জি ব্যয় হচ্ছে না, ফলে সেখানে এই সার্ভিস সিস্টেমে NADH2 যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি হচ্ছে তার জন্য তাকে এক্সট্রা কোনো কস্ট বা ATP ইউটিলাইজেশন বা ব্যয় করতে হলো না। এরপরে আমরা আসবো নেক্সট সার্ভিস সিস্টেম, গ্লিসেরল ফসফেট বা 3 ফসফেট
শাটল সিস্টেম। তাহলে এটা কিভাবে কাজ করে দেখা যায়, একই রকম ভাবে আমরা মাইটোকন্ড্রিয়া এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন, এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেন। তাহলে সেখানে যে ক্রিস্টি ফর্মেশন হয় সেই একই রকম আমরা দেখালাম। তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেন। এবার এখানে যেটা আমরা দেখাচ্ছি যে NADH2 যেটা ফর্মেশন হয়েছে, NADH2 গ্লাইকোলাইসিস যেটা ফর্মেশন রিডিউসিং পাওয়ার, তার কি হবে অক্সিডেশন। তাহলে এখানে কি হবে NAD হবে। তাহলে NAD যখন হলো তাহলে এটার কি হচ্ছে অক্সিডেশন। তাহলে যখন অক্সিডেশন হচ্ছে নিশ্চয়ই কারণ আকারে কি হবে আমাদের রিডাকশন হবে। তাহলে রিডাকশনটা কার হচ্ছে আমাদের ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট সেটা রিডিউসড হয়ে গেল কিসে আমাদের গ্লিসারল 3 ফসফেটে, সেটা রিডিউস হয়ে গেল। রিডাকশন হওয়ার পরে সেটা কোথায় এন্ট্রি করে যাবে, এটাই এবার আমাদের এন্ট্রি করবে আমাদের কোথায় মাইটোকন্ড্রিয়ার ইন্টার মেমব্রেন স্পেসে। তাহলে এটা হচ্ছে আমাদের আউটার মেমব্রেন, এটা হচ্ছে আমাদের ইনার মেমব্রেন, এবং এটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ইন্টার মেমব্রেন স্পেস বা আমরা বলতে পারি পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে ম্যাট্রিক্সে গেল কোথায় গেল ইন্টার মেমব্রেন স্পেসে এন্ট্রি করে গেল। তাহলে এটাকে আমাদের গ্লিসারল 3 ফসফেট। তাহলে এন্ট্রি করার পরে এটা আবার কি হবে অক্সিডাইজড হবে, আবার অক্সিডেশন হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে ডাইহাইড্রোক্সি ফসফেট রিডাকশনের মাধ্যমে তৈরি হয়েছে গ্লিসারল 3 ফসফেট। তাহলে এখানে মেইনলি কি হচ্ছে রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে এখানে হলো রিডাকশন, আবার এখানে গিয়ে সেই গ্লিসারল 3 ফসফেট অক্সিডাইজ হয়ে কি কোন অবস্থায় ফিরে আসবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করবে। তাহলে এটা যখন ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করছে তাহলে এখান থেকে কি তৈরি হবে আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আবার ফিরে আসবে। এবার আমরা যেহেতু দেখছি এখানে কোথায় এন্ট্রি করেছে ইন্টার মেমব্রেন স্পেসে, তারপরে কি রয়েছে আমাদের ইনার মেমব্রেন। তাহলে ইনার মেমব্রেনে কি থাকে আমাদের সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা থাকে, এবং তার কোফ্যাক্টর যদি আমরা দেখি FAD। তাহলে এখানে কি করবে গ্লিসারল 3 ফসফেট যখন অক্সিডেশন হচ্ছে তাহলে এখানে হাইড্রোজেনটা নিয়েছিল, এখানে হাইড্রোজেনটা ছেড়ে দিচ্ছে। তাহলে যখন ছেড়ে দিবে তাহলে হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে কি আমাদের FAD, তৈরি করবে কি FADH2। তাহলে এখানে রিডিউসিং পাওয়ার যেটা তৈরি হলো সেটা যদি আমরা দেখি কি তৈরি হলো FADH2। তাহলে বাইরে ছিল আমাদের NADH2, ভিতরে তৈরি হলো FADH2। কিন্তু এখানে কি হয়েছে বাইরে যে NADH2 ছিল ভিতরে গিয়ে কিন্তু সেই NADH2 তৈরি করে। তো এখানে অ্যাকসেপ্ট করেছিল সেই হাইড্রোজেনটাকে NAD, কিন্তু এখানে অ্যাকসেপ্ট করছে কি FAD। যেহেতু ইন্টার মেমব্রেন স্পেসে গ্লিসারল 3 ফসফেট এন্ট্রি করেছে, সেই যখন অক্সিডেশনে ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেট তৈরি করছে তাহলে সেই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে FAD, ফলে তৈরি হলো FADH2, অর্থাৎ FAD রিডাকশন হয়েছে। কিন্তু এখানে NAD রিডাকশনটা হয়েছিল। তাহলে FAD রিডাকশন যদি হয় তাহলে FADH2 তৈরি হয়েছে, এবং এখান থেকে আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট সেটা বেরিয়ে এসে আবার কোথায় সাইটোপ্লাজমে চলে এলো। আবার যখন শাটল সিস্টেমটা অন হবে সেক্ষেত্রে সে কাজ করবে। তাহলে এই শাটল সিস্টেম অর্থাৎ গ্লিসারল 3 ফসফেট সে এন্ট্রি করতে পারে, সেই জন্য এখানে গ্লিসারল 3 ফসফেটটা ওখানে তৈরি হয়েছে। তাহলে এন্ট্রি করে গেল, তাহলে সেখানে গিয়ে আবার অক্সিডেশন হওয়ার পরে সেই হাইড্রোজেনটাকে নিয়ে নিল FAD, তৈরি হলো FADH2, ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেট আবার ফিরে এলো। তাহলে এখানে বাইরে ছিল NADH2 রিডিউসিং পাওয়ার গ্লাইকোলাইসিস যেটা তৈরি হয়েছে, ভিতরে তৈরি হলো FADH2। তাহলে আমরা জানি NADH2 ভাঙে আমরা কটা পাই 3টে করে এটিপি, কিন্তু FADH2 ভাঙে কটা করে পাবো 2টো। তাহলে এখানে যদি আমাদের 2 অণু হয় তাহলে এখানে আমাদের কি হবে এটা হচ্ছে 2 অণু তৈরি হবে। তাহলে 2 অণু FADH2 থেকে আমরা কতগুলো পাবো, তাহলে এখানে আমাদের টোটাল ATP যদি আমরা দেখি তাহলে কতগুলো পাবো, এখানে 2 দিয়ে 4টে পাবো, আর সরাসরি পেয়েছি আমরা 2টো 6টা। তার ওইদিকে পেয়েছি আমাদের গ্রেড সাইকেলের ওখানে 30, তাহলে এখানে হচ্ছে আমাদের 36 ATP। তার মানে গ্লিসারল 3 ফসফেটের এই শাটল সিস্টেম ইউজ করে যখন NADH2টা মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করছে তখন তাকে এক্সট্রা কস্ট অর্থাৎ টাকা পে করতে হচ্ছে। যেমন আমরা বলেছিলাম যে হাওড়া স্টেশন যে বন্ধুর বাড়ি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেসব NADH2 গুলো থাকছে তারা সরাসরি ইলেকট্রন ট্রান্সপোর্টের অংশ নেবে, সেক্ষেত্রে তাদের এক্সট্রা কস্ট নেই। কিন্তু যখন একজন শিয়ালদা থেকে হাওড়ায় যাচ্ছে সে একই ট্রেন ধরার জন্য তাকে শাটল জার্নি করতে হচ্ছে, এই শাটল জার্নির জন্য পয়সা লাগতে পারে নাও পারে। অর্থাৎ ফ্রি যদি হয় ফ্রি অফ কস্ট সরকারি বাসে সেক্ষেত্রে তাকে পয়সা লাগলো না। যেমন এই পাথওয়েতে যখন NADH2 আমাদের এন্ট্রি করলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে, অর্থাৎ সেই শিয়ালদা থেকে যখন হাওড়ায় গেল তার জন্য কোনো কস্ট লাগলো না। কিন্তু এই ক্ষেত্রে একেও শাটল জার্নিটা করতে হচ্ছে, সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করছে, কিন্তু যখন এন্ট্রি করছে তাকে কি হচ্ছে NADH2 ছিল FADH2 তৈরি করেছে, ফলে তাকে কি হচ্ছে 2টো ATP লস করতে হয়েছে। তাহলে এক্ষেত্রে তাকে এক্সট্রা কস্ট দিতে হয়েছে, অর্থাৎ সে পাবলিক বাসে গেলে যেমন খরচা হবে সেই খরচাটাই যেমন এখানে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্লিসারল 3 ফসফেট শাটল সিস্টেম, যেখানে 2টো ATP লস হচ্ছে কিন্তু এখানে ATP এর কোনো লস নেই। তাহলে এবার কোথায় দেখতে পাবো এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে এটা আমাদের ব্রেন সেলের
ব্রেন, মাসেল সেল বা মাসেল টিস্যু, এইগুলোতে আমরা গ্লিসাল 3 ফসফেট এই শাটল সিস্টেম দেখবো। অর্থাৎ সেখানে NADH2 টা সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করছে, তাহলে এখানে NADH2 ভিতরে গিয়ে FADH2 তৈরি করবে। যেহেতু এই শাটল সিস্টেমে FAD সেই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করছে, ফলে FADH2 যখন এখানে কিসে অংশ নেবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অংশ নেবে, তাহলে ATP তৈরি করবে। কিন্তু তখন ATP কতগুলো তৈরি করবে, 4টে। তাহলে 6টার ATP তৈরি করার কথা ছিল, সেটা এখন 4টে হয়ে যাচ্ছে, দুটো ATP প্লাস। তাহলে সেখানে আমরা 36 পাবো। তাহলে এটা কোথায়, ব্রেন মাসেল সেল। এটা কোথায় পাবো, আমাদের ম্যালেট অ্যাসপার্টেট সার্ভিস সিস্টেম যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের কিডনি, লিভার, হার্ট, তাহলে এইসব টিস্যু বা এইসব সেলগুলোতে যদি আমরা দেখি, এদের যে সেলগুলো থাকবে সেই সেলগুলোতে আমাদের ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেমটা দেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের সেই শাটল সিস্টেমের কথা আমরা বলেছি। সেই জন্য আমরা যখন এনার্জি শিট বা এনার্জি ক্যালকুলেশন করেছিলাম, তাহলে আমাদের 38 ATP হতে পারে অথবা 36। তাহলে আমাদের ক্রেবস চক্রে 24 ATP পাওয়ার কথা, সেটা আমরা পাবো। যখন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, অর্থাৎ পারবিক অ্যাসিড থেকে অ্যাসিড কনজিউম ফর্মেশন হচ্ছে, তখন আমাদের দুটো NADH2 পাচ্ছি, মানে 6টা ATP পাবো। তাহলে এখানে 30টা ATP আমাদের ফিক্সড। কিন্তু গ্লাইকোলাইসিস যখন হচ্ছে, তখন দুটো ATP, সেটা যেটা আমরা সরাসরি পাচ্ছি সেটা ঠিক আছে। কিন্তু যখন NADH2 পাচ্ছি, সেই NADH2 টা এবার কোথায় এন্ট্রি করতে হবে, সেই চেকটাকে ভাঙাতে গেলে আমার মাইটোকন্ড্রিয়ার কাছে যেতে হবে। তাহলে যাওয়ার সময় তাকে পয়সা ব্যয় করতে হতে পারে, নাও হতে পারে। সেই জন্য এখানে যদি সেই ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম ইউজ করে এন্ট্রি করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে NADH2 ছিল, NADH2 ফর্মেশন হচ্ছে, ফলে তোর কোনো লস হয়নি। তাহলে এখানে যেটা সিস্টেম, NADH2 যখন অক্সিডেশন হলো, অক্সালাসিক অ্যাসিডের রিডাকশন হলো, তাহলে ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছে। এই ম্যালিক অ্যাসিড এন্ট্রি করে যাওয়ার পর তার আবার অক্সিডেশন হবে, তাহলে অক্সিডেশন হওয়া মানে আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে হাইড্রোজেন যেটা ছেড়েছে সেটাকে অ্যাকসেপ্ট করবে, NADH2 তৈরি হলো। তাহলে এটা বেরোতে পারছে না, তাহলে এটা আবার সাইটোপ্লাজমে যেতে গেলে অ্যাসপার্টিক অ্যাসিডে কনভার্ট হতে হবে। তার জন্য অ্যামোনিয়া সাহায্য করছে। অ্যাসপার্টিক অ্যাসিড বাইরে বেরিয়ে যাওয়ার পর অ্যামোনিয়া ছেড়ে দিলে আবার অক্সালাসিক অ্যাসিডে ব্যাক করলো। তাহলে এইভাবে সাইকেলটা কন্টিনিউ হবে। তাহলে এইভাবে আমাদের ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম যখন চলবে, NADH2 পাচ্ছি, মানে আমার এনার্জি যথেষ্ট পরিমাণে পাচ্ছি, 38 ATP পাচ্ছি। কিন্তু আমাদের সেই একই NADH2 যদি আমাদের সেটা ব্রেন সেল বা মাসেল সেল হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে NADH2 টা অক্সিডেশন যখন হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ফলে তৈরি হবে গ্লিসারল ফসফেট বা গ্লিসারল 3 ফসফেট। সেটা এন্ট্রি করে যাবে আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে নয়, ইন্টার মেমব্রেন স্পেসে। তাহলে এখানে কোথায়, ইন্টার মেমব্রেন স্পেস, যার পাশে অক্সিডেশন হবে, তাহলে অক্সিডেশনে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে ফিরে আসছে। তাহলে এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে কে, FAD। যেহেতু আমাদের ইনার মেমব্রেন এখানে কে রয়েছে, FAD রয়েছে, তাহলে FAD সেটাকে অ্যাকসেপ্ট করে FADH2 তৈরি করবে। তাহলে আমাদের NADH2 ছিল, এখানে FADH2 তৈরি হলো, এবং তারপর এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আবার ব্যাক করলো কোথায়, সাইটোপ্লাজমে। কিন্তু এখানে যে FADH2 তৈরি হলো, সেটা কোথায় অংশ নেবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে সেখানে FADH2 এর জন্য আমরা তো জানি দুটো করে ATP পাবো, তাহলে দুই অণুর জন্য টোটাল 4টে ATP পাবো। তাহলে 6টার পাওয়ার কথা ছিল, আমরা কটা পেয়ে যাচ্ছি, দুটো। তাহলে ওই জন্য টোটাল সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, 36 হয়ে যাচ্ছে। কিন্তু এই স্ট্যান্ডার্ড সিস্টেম যদি হতো 38 হতো। তাহলে এই কারণে আমরা এনার্জি ক্যালকুলেশনের সময় লিখি যে টোটাল সেলুলার এক্সপ্রেশনে এনার্জি প্রোডাকশনটা 36 অর 38। তার যদি আমাদের ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেমে, তাহলে আমরা 38 বলবো। আর যদি বলা হয় যে গ্লিসাল ফসফেট শাটল সিস্টেম কাজ করছে, সেক্ষেত্রে আমরা 36 ATP পাবো। তাহলে এই হলো আমাদের এনার্জি ক্যালকুলেশন সম্পর্কিত বিষয়, সেলুলার এক্সপ্রেশনের এবং শাটল সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ।